আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবু আমি 6 মাস তো দেখলাম, 6 মাসে আমার আশা পূরণ হয়নি ভাই। সত্যি কথা বলতে কি, আমি যা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, তো উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে। আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মার্কেটের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন আপনাদের সবারই প্রিয় এবং পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে মন্ত্রী পরিষদের সম্প্রসারণ, নতুন মুখ সংযোজন এবং নিঃসন্দেহে এখন টক অফ দ্য কান্ট্রি, শুধু টক অফ দ্য কান্ট্রি নয়, ভারত এবং বাংলাদেশ দু দেশেই আলোচনার বিষয় আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর হওয়া না হওয়ার বিষয়টি নিয়ে। প্রথমে আমি যদি আপনাকে প্রশ্ন করি, যে মন্ত্রী পরিষদ সম্প্রসারিত হলো, আহ একদিকে আমাদের প্রধানমন্ত্রী কৃচ্ছ্রতা সাধনের কথা বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা তাদের বেতনের 10% সরকারি কোষাগারে দিচ্ছে। এটা মানুষকে এক ধরনের দেখানো যে আমরা অন্তত মানবিক জায়গা থেকে অনেক বেশি স্বচ্ছ। আবার আরেকদিকে এই যে মন্ত্রী পরিষদে কলেবর বাড়ানো, নতুন করে 5 জন যুক্ত হলেন, উপদেষ্টা রয়েছে একাধিক মন্ত্রণালয়ে, আহ এবং এক মন্ত্রণালয়ে একই সঙ্গে 2 জন প্রতিমন্ত্রী। এসব মিলিয়ে আসলে কি বার্তাটাই আমরা পাই? মানে আমি একটু বেশিতে হয়েছি, কারণ মাত্র একজন মন্ত্রীকে মানে আপনার দায়িত্ব থেকে মানে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, মিস্টার জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপনের পারফরমেন্স নিয়ে খুব একটা বিতর্ক হয়েছে, উনি ব্যর্থ হয়েছেন। আমি নিজে মিডিয়ার লোক এবং মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন, আমি নিজে যদি এখন সরকারি কোনো চাকরি করি না, সরাসরি কোনো চাকরি করি না, কিন্তু যারা মিডিয়ার সরাসরি ওনার সঙ্গে জড়িত কাজ করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝেছি, আমার কাছে জহিরুদ্দিন স্বপনকে ব্যর্থ মনে হয়নি। বরঞ্চ উনি পূর্ববর্তী অনেক তথ্যমন্ত্রীর চেয়ে ভালো করছিলেন। কারণ ভালো করার অপরাধে হয়তো ওনাকে সরে যেতে হলো, ভালো করা যাবে না, হয়তো এটা একটা বেঞ্চমার্ক হয়তো এখানে হয়তো নির্ধারিত। তার জায়গায় যাকে আনা হলো, উনি পরীক্ষিত নন, তবে উনি ভালো বলেন, কথাবার্তা ভালো বলেন, কথার কথা বলেন, কিন্তু সেটা কতটুকু কি হবে আমি জানি না। আর একদিকে দেখলাম যে বিমান মন্ত্রীর পদ থেকে একজনকে সরিয়ে খাদ্যতে নেওয়া হলো। মূলত বড় পরিবর্তন এই দুটোই, আর নতুন অনেককে যোগ করা হলো। তো এগুলো কোনোটাই না আমার কাছে, যেমন ধরেন আপনার আহ এই মুহূর্তে যে কজন প্রতিমন্ত্রীর মানে আপনার মানে কি বলবো খুব আলোচিত, তাদের মধ্যে একজন হলো পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী যে মীর হেলাল। তার দাপটের কারণে আগে পার্বত্য বিষয়ক মন্ত্রীকেই চলে যেতে হয়েছিল। তো ঠিক আছে, উনি যখন দাপট করার বেশি, ক্ষমতা বেশি, তো উনি থাকতেন। ওখানে আবার আরেকজন মন্ত্রী আনা হলো। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় কত বড় মন্ত্রণালয়, অনেক কাজ নাকি ওখানে, এখানে যেহেতু 2 জন লোক লাগবে। আবার ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এখানে ছোট্ট একটা মন্ত্রণালয়, এখানে কাজটা কি রে ভাই? খুব হাতে গোনা 2-3টা কাজ, যে ঈদের চাঁদ দেখা, তারপরে হজটা ঠিকঠাক মতো করানো, তারপরে ওয়াকফ এবং বিভিন্ন মসজিদ মন্দিরে অনুদান দেওয়া। মূলত এর বাইরে আমি খুব একটা কাজ দেখি না এখানে। এখানে আবার একজন প্রতিমন্ত্রী ঢুকানো দরকার। আবার এমন একজনকে প্রতিমন্ত্রী হিসেবে ঢুকানো হলো, যার ব্যাপারে দেখলাম পরের দিনে হেফাজতে ইসলাম আপত্তি করলো যে সে নাকি তার মানে কি নিয়েই সমস্যা। এগুলি এখন নানা ধরনের প্রসঙ্গ কিন্তু আসছে। তো আমি না এই পরিবর্তনগুলির মাধ্যমে মানে পরিবর্তনগুলির মধ্যে ইতিবাচক কিছু দেখি না। তারপরে মানে এই মন্ত্রিসভা নতুন মন্ত্রী নেওয়া বাদ দেওয়া, এটা তো আসলে প্রধানমন্ত্রীর কাজ। উনি যেহেতু করেছেন, নিশ্চয়ই ওনার একটা চিন্তা ভাবনা থাকবে, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, দায়টা কিন্তু ওনাকেই নিতে হবে। উনি অন্য কারোর উপর দায় চাপায় কিন্তু পার পাবেন না। তো উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, দলের হাল ধরেছেন, দেশে এসে একদিন বিদেশ করছিলেন। তো নিশ্চয়ই ওনার একটা প্ল্যান আছে, আর উনি তো বলেইছেন ওনার একটা প্ল্যান আছে দেশ নিয়ে। কারণ সেই প্ল্যানটার ইতিবাচক দিকগুলো কিন্তু এখন অতটা আসলে আমি দেখছি না। দেখা যাক আরো কয়েকদিন, 6 মাসের মাথায় বেশি মন্তব্য করতে চাই না। মানে ইতিবাচক নেতিবাচক কোনোটাই কি আমরা দেখতে পাচ্ছি? মানে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান,
সেই প্ল্যানের কোনো কিছু কি উনি প্রকাশ করতে পেরেছেন, মানে সরাসরি যে এটাই আমার দেখেন, পরিকল্পনা, আমি এইভাবে পথ চলতে চাই? সামাজিক নিরাপত্তা বিষয়ক কিছু কিছু বিষয়ে ওনার কিছু প্রকল্প মোটামুটি কাজ করছে, এগুলি মোটামুটি ভালো, একদম আমি এগুলিকে উড়িয়ে দেবো না, মানে এগুলো এগুলি তো আওয়ামী লীগ নিশ্চয়ই আমলেও ছিল, নামগুলো ভিন্ন করা হয়েছে, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি ওই কার্ড। আমলে ছিল একভাবে, হ্যাঁ ঠিক আছে, ওই আমলে একভাবে ছিল, এই আমলে আরেকভাবে আছে। তারপরেও এগুলি কিছু আদৌ ওগুলি ওই সমস্ত কর্মসূচি আগে যেটা ছিল, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অনেকগুলি ছিল, মাতৃত্ব ভাতা, এরকম অনেকগুলি মানে আপনার তখন ছিল। সেই ভাতাগুলি নিয়ে আমি কখনো নেগেটিভ কিছু কখনো বলিনি, আমার কাছে তখন ওগুলিকে একটা মানে, পজিটিভ মনে শেখ হয়েছে। হাসিনা সরকারেরও কিছু ভালো দিক ছিল সেগুলোর মধ্যে ওগুলো। এই সরকার হয়তো অন্যভাবে করছে, আবার হয়তো একটু বাড়িয়ে করছে, অথবা ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় করছে, এটাও ভালো, আমি এটাকে খারাপ বলবো না, এটা ভালো। কিন্তু এখানে আগেও দলীয়করণ হয়েছিল, এখনো দলীয়করণ হচ্ছে। আমাদের এই দেশের দলীয়করণের বাইরে যাওয়ার সুযোগ খুব কম। আমি ভেবেছিলাম যে সবার সরকার হবে, তা হয়নি। পিচ্ছুতা সাধনের বিষয়ে প্রশ্ন রাখছিলাম আপনার কাছে, যে একদিকে মন্ত্রীরা 10% তাদের বেতনে, মূল বেতনে 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী এটি শুরু করেছিলেন বিধায় অন্যরাও সবাই তার পথ অবলম্বন করছেন। আবার বিভিন্ন দিক থেকে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়েছেন। একদিক দিকে পিচ্ছুতা সাধনের একটা মেসেজ আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী 100 টাকার খাবার খান, এগুলো প্রচার করা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। কিন্তু এই যে এক একটা মন্ত্রণালয়ে 2 জন 3 জন করে মন্ত্রী, উপদেষ্টাও রয়েছে কোনো কোনো জায়গায়, বিশেষ সহকারীও রয়েছে কোথাও কোথাও, এবং আপনি তো কয়েকটা মন্ত্রণালয়ের একেবারে হাতে বা মানে কি বলা যায় খাতা কলমে একটা হিসাব দিয়ে দিলেন যে কজন লাগে, কি কাজে লাগে। তো এই যে এক একটা মন্ত্রণালয়ে 3 জন করে মন্ত্রী, হয়তো কোনো কোনো জায়গায় 2 জন আছে, আবার কোথাও কোথাও যে আহ উপদেষ্টা রয়েছেন, একই মন্ত্রণালয়ে আবার বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আবার দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব কোন কোন মন্ত্রী, যেমন সড়ক রেল পথ যোগাযোগ মন্ত্রণালয়, এরকম আরো অনেক মন্ত্রণালয় রয়েছে। এর কি সুপরিকল্পনার অভাব? মানে কাজে গতি আনতে হলে তো সমানভাবে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, কিন্তু এরকম একটা সজবরল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা? দেখেন, এগুলি না আমি বুঝছি না আসলে, মানে এখন কিসের অভাবে হচ্ছে না কিসের অতিরিক্ত গুরুত্বর কারণে হচ্ছে না, আমার কাছে ক্লিয়ার না, আমি ঠিক বুঝি না। যেমন ধরেন আমি একটা কথা বলি যে 10% টাকা তারা জমা দিচ্ছেন একটা ভালো কাজের জন্য, এতে কি অর্থনীতির খুব একটা পরিবর্তন হয়ে যাবে সারা দেশের, আমি আমি বলতে পারবো না, মনে হয় না। কিন্তু তারপরে এটা একটা ইতিবাচক দিক আছে, এটা একটা ভালো দিক যে ঠিক আছে, আমি সরকারের কাছ থেকে বেশি বেতন নেবো না, আমার এত টাকা বেতনের দরকার নাই, আমি দেশের মানুষের জন্য যে ভাবি এটা প্রমাণ করার জন্য প্রত্যেকই ভাবে আমি 10% টাকা দিয়ে দিচ্ছি, ভালো। কিন্তু আমার কথা হলো কি, প্রধানমন্ত্রী কি এই একটা মাত্র উদাহরণ সেট করেছিলেন? উনি তো দায়িত্ব গ্রহণের পরেই উনি বলেছিলেন উনি সরকারি গাড়ি নেবেন না, সরকারের ড্রাইভার নেবেন না, সরকারের তেল নেবেন না। সেই উদাহরণ কয়জন ফলো করছে রে ভাই? সেই উদাহরণ তো আমি দেখলাম মাত্র একজন মন্ত্রী ছাড়া আর কেউ ফলো করে নাই। সেটা করলে তো এর চেয়ে কিছু ভালো হতো, সেটা করতেন, সেটা কেউ করলো না। কিন্তু কিন্তু এখন যেটা নাকি অল্প কিছু টাকা, মূল বেতনের 10%, মানে এই 7-8 হাজার টাকা, এইটা তারা জমা দিচ্ছে, অথবা 10,000 টাকা, এটা জমা দিয়ে আপনি দেখাচ্ছেন আমি বেতনের তো অনেকখানি নিচ্ছি। এক মন্ত্রী তো বলছি শুনছি যে নাকি বেতন নেবে না, যে ওটা আগের বার। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো গিয়া যে ভাই, আসলে কিন্তু এরা মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কিচ্ছু সাধারণের একটা মানে ভান করছে, কিন্তু আসলে তো অপচয়টা হচ্ছে, যে নিয়মিত অপচয় যেটা, সেই অপচয় কিন্তু থামানোর তাদের মধ্যে কোনো প্রচেষ্টা বা ইচ্ছা আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। সব মিলিয়ে যে খুব প্ল্যান্ড ওয়েতে চলছে দেশটা, মানে বিশেষ করে ক্যাবিনেটের মাধ্যমে, আমি জানি না, আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবু আমি 6 মাস তো দেখলাম, 6 মাসে আমার আশা পূরণ হয়নি ভাই, সত্যি কথা বলতে গিয়ে আমি যা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। আগামীতে দেখি আর কয়েকদিন কি হয়। এরকম আমি না আগেও দেখেছি, আগের সরকারগুলো দেখেছি, প্রথম প্রথম একটা তারা প্রথমে এসে নিয়ে 100 দিনের একটা সেট করে, কেউ 150 দিনের, তুমি করছিলেন 180 দিনের, দেখবেন আর কোন এরকম লক্ষ্যমাত্রা আর হবে না, একটাই। আর এরপরে দেখবেন যে চলছে যেমন ছিল আগে ওরকমই চলবে।
আমার অভিজ্ঞতা আমি ভালো না। জি, একটু ভারত প্রসঙ্গে আলোচনা করতে চাই, যেহেতু এটি এখন একেবারে সব শ্রেণী পেশা মানুষের মধ্যে আলোচনার বিষয় দুই দেশ জুড়েই। আহ যতদূর জেনেছি যে ভারতের এক ধরনের প্রস্তুতি ছিল, আমাদের প্রধানমন্ত্রী 23 তারিখে যাবেন, 23, 24, 25 এই 3 দিন সফরে থাকবেন, এবং সেই জায়গা থেকে ভারতের পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং এটা তো ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে রয়টার্স সহ আরো বিভিন্ন জায়গায় এলো যে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে নিয়মিত প্রহরী দলের সদস্যদের যেই রদবদল প্রতি শনিবার হয়ে থাকে, সেটি স্থগিত করে আমাদের প্রধানমন্ত্রী যে সেখানে যাবেন তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের যে সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে যে আহ, একটা কুচকাওয়াজ বা একটা সংবর্ধনা, তার চূড়ান্ত মহড়ার জন্য শনিবারের আহ তাদের নিয়মিত যে রদবদল প্রহরীদের, সেটি স্থগিত করা হয়েছিল। পরবর্তী যদিও সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে এটির মধ্যে প্রমাণ হয় যে ব্যাকডোরে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, দুই দেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা এগিয়ে যাচ্ছিল। যতই আমাদের এখান থেকে প্রকাশ্যে বলা হচ্ছিল না কেন যে আমাদের প্রধানমন্ত্রী এ না হলে যাবে না, সে না হলে যাবে না, শর্ত জুড়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এটি মোটামুটি পরিষ্কার যে আমার কাছে মনে হয় অন্তত যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা যোগাযোগ চলছিল। পরবর্তীতে এসে জানা গেল যে না, যাচ্ছেন না প্রধানমন্ত্রী, এবং এও জানা গেছে যে ভারতের বিভিন্ন পর্যায়ে যে প্রস্তুতি সেগুলো বাতিল করা হয়েছে। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীর না যাওয়াটা এই মুহূর্তে কূটনৈতিক জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত? না, আমার মনে হয় না। আমি মনে করি এটা একটা বড় ধরনের কূটনৈতিক ভুল সিদ্ধান্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছে, তারা আমাদের দেশকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন। আপনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আপনি অনেক কিছু অর্জন করবেন, এমন ইতিহাস খুব বেশি একটা নেই, আমি দেখি না। আর এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে ভারত আমাদের সঙ্গে এই যে সফরের প্রস্তাবটা উঠেছে, এই প্রস্তাবে আমি ভারতের দিক থেকে বেশ ভালোই আন্তরিকতা লক্ষ্য করেছি, কিন্তু সেই আন্তরিকতার মানে আপনার জবাবটা আমাদের দিক থেকে ভালো হয়নি। প্রধানমন্ত্রী যখন ভারত যাবেন, যদি যেতেন, গেলে পর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো। আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত অনেকগুলো ইস্যু আছে। পদ্মার পানি চুক্তি আছে, তিস্তার চুক্তি আছে, সীমান্ত বিষয়ের আলোচনা আছে, বাণিজ্য অনেক বিষয়গুলো আছে। অনেক কিছু আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যেগুলো নিয়ে আমাদের পাওয়ার কিছু ছিল। আলোচনাগুলো হলে আমরা কিছু পেতে পারতাম, তো সেই আলোচনাগুলো কিন্তু থেমে গেল। এখন থেমে যাওয়ার মাধ্যমে আমরা কি পাবো আলটিমেটলি? তাহলে কি সেই অমীমাংসিত অবস্থায় আমরা থাকবো? আমাদের সম্পর্কে সেই বৈরিতা, সেটা কি তাহলে কন্টিনিউ করবে? এবং সেই বৈরিতা করে এদেশের কিছু রাজনৈতিক কিছু দলের লাভ হতে পারে, এদেশের মানুষের কোনো লাভ নাই। এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিএনপি নাই। বিএনপি ওই রাজনীতি করে বলে আমার কাছে মনে হয়, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ওই রাজনীতি কিন্তু করে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ ওই রাজনীতিটা যারা করছে তাদের জন্য বিএনপি আসলে কাজটা করবো, তাদের সুবিধা করে দিব। এবং আমি তো মনে করি, আমি প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, তো উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে। আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি ঘটনা তৈরি করে বিবৃতি দেওয়া, এগুলো আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে মানে আপনার উন্নত করবে না। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? না হলে এক শেখ হাসিনাকে ফেরত পাঠানো, অথবা উসমান হাদির সন্দেহভাজন হত্যাকারী, উনি তো হত্যাকারী এখনো প্রমাণিত না, সন্দেহ করা হচ্ছে, তাকে ফেরত পাঠানো না পাঠানোর উপর আমাদের প্রধানমন্ত্রীর সফর নির্ভর করবে। এটা অগ্রহণযোগ্য, এটা আমি কোনোভাবে মানতে পারি না। কারণ প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পুরো জাতির স্বার্থ জড়িত।
হাদির হত্যাকারীকে আনলে আমার জাতির কি লাভ হবে? এই হাদির হত্যাকারীকে অথবা শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন, জাস্ট কঠিন। কঠিন এই কারণে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমাদের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। শেখ হাসিনা কি মানে আমাদের কোনো বন্দি, আমাদের কোনো অপরাধী ওখান থেকে আমরা নিয়ে আসবো? শেখ হাসিনা ওখানে গেল কিভাবে? বাংলাদেশ সরকার তাকে ওখানে পাঠিয়েছে, ভারতের সরকার তাকে গ্রহণ করেছেন, অতিথি হিসেবে গ্রহণ করেছেন। তো হাদির হত্যাকারীকে ফেরত আনা আর শেখ হাসিনাকে ফেরত আনা একই রকম। আপনি বলবেন যে ওই সরকার নাই, তো ওই সরকার নাই, তাহলে ওই সরকার যারা তাকে নিয়ে গেছে তারা তো দেশে এখনো আছে, যারা পাঠিয়েছে তারা তো দেশে এখনো আছে। শেখ হাসিনাকে ফেরত আনলে আমার লাভ কি? এটা আপনারা বলেন। এই যে সে নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, ধরেন সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, তারা শেখ হাসিনাকে ফেরত দিল, আমাদের বাংলাদেশের জনগণের কি লাভ? জনগণের লাভ নেই, বিশেষ দলগুলোর লাভ আছে, রাজনৈতিক শক্তিগুলোর লাভ আছে। ওনাকে আনলে পরে ওনার কিছু ভক্ত এখানে আছে, দেশে আছে, ওনাকে যখন জেলে ঢুকাবেন তখন কিছু হইচই হবে। ওনাকে যদি ফাঁসি, এই যে রায় কার্যকর করেন তখনও কিছু হচ্ছে। এখন সারা দেশে যে আনরেস্ট তৈরি হবে সেটা কাকে হ্যান্ডেল করতে হবে? জামাতকে না, কিন্তু গভর্নমেন্টকে। এবং এইটা গভর্নমেন্টের এই যে আনরেস্ট হ্যান্ডেল করার, তখন দেখা যাবে এটা নিয়ে আবার জামাত বলতেছে গভর্নমেন্ট পারতেছে না। লাভটা হবে কার? জামাত এনসিপির। এই জামাত এনসিপির এই ফাঁদে সরকার হেসে খেলে, একদম হেসে খেলে সিদ্ধান্ত নিয়ে এই ফাঁদে তারা পা দিয়েছে। তাহলে তার আসার পথটি সহজ করা হচ্ছে না কেন? সরকারের পক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হ্যাঁ, তার ট্রাভেল পাসের ব্যবস্থা আমরা করছি, তার জন্য সব ধরনের আয়োজন আমরা করছি, মানে তাকে ফিরিয়ে আনার, বা তিনি নিজে থেকে ফিরে আসতে চেয়েছেন, তাকে নিয়ে এসে কারাগারে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু সেই প্রক্রিয়াগুলো তো সরকার অবলম্বন করার ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এটিও তো স্রেফ রাজনৈতিক নাটক। একদিকে ভারতের কাছ থেকে ফেরত চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, যদিও তিনি সেই চুক্তির আওতায় পড়েন না, তারপরও চাচ্ছে। আবার ওদিকে শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছে, সেটিকে আবার অ্যাভয়েড করছে। তাহলে এটাও কি নাটক কিনা? হতে পারে তারা হয়তো ভাবছে না ডিসেম্বর না, আমরা সেপ্টেম্বরের মধ্যে ঝুলাবো, হয়তো এরকম ভাবতেছি। সম্ভব? প্রত্যর্পণ হ্যাঁ, চুক্তির আওতায় আনতে গেলে আরো আরো সময় বেশি লাগবে, খুব স্বাভাবিক। মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম। তারা হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতেছে যে প্লেনে করে পাঠাইছি, তারা একটা প্লেনে করে আমাদের এখানে ফেরত দিয়ে দিবে, ওইভাবে একভাবে আমরা যেটাকে অভ্যর্থনা জানাবো, এরকম ভাবতেছে কিনা আমি জানি না, বলতে পারবো না ভাই। ভাই, এখানে ছেলে মানুষই আছে, জেদাজেদি আছে, এবং এই জেদাজেদির ফল আমাদের জন্য খুব ভালো হবে আমি মনে করি। দেখেন, আমাদের মূল সমস্যা কিন্তু ভাই শেখ হাসিনাকে একটা ফাঁসি ঝোলানো না। আমাদের মূল সমস্যা হলো আমাদের পানি, আমাদের মূল সমস্যা হলো আমাদের বাণিজ্য এবং আমাদের সীমান্ত। এই জায়গাটুকুকে মানে ওই একটা ছোট ঘটনা, ওই ঘটনাকে এটা নিয়ে এই সারা দেশের মানুষের যেটাতে সমস্যা হতে পারে, সারা দেশের মানুষের স্বার্থ যেখানে জড়িত, আপনি সেই সমস্যাটাকে ওটার মুখোমুখি দাঁড় করাই দেবেন। এটা কোনোভাবেই মানে আপনার বুদ্ধিমান কোনো মানে কি বলবো এটাকে, মানে যারা নাকি এই ধরনের বার্গেনিং করে, এই ধরনের কাজের জন্য এটা কোনো বার্গেনিং পয়েন্ট হতে পারে বলে আমি মনে করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তাদের বিশাল অভিজ্ঞতা, হুমায়ুন কবির সাহেব তো বিশাল অভিজ্ঞ, বিদেশ ছিল অনেকদিন, হয়তো ওনার জ্ঞান এখানে কাজ করছে। খলিল সাহেব আরেক বিদেশি, হয়তো তার স্বার্থ কাজ করেছে, তার চিন্তা কাজ করেছে। কিন্তু ভাই তাদের চিন্তা আমাদের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এটা আমি মনে করি না, বরঞ্চ আমাদের সাধারণ মানুষের আগামীতে ভোগান্তি এটা নিয়ে বাড়বে। আপনি দেখবেন এটার কোনো ইতিবাচক ফল আমাদের মধ্যে আসবে না। দেখেন আপনি বললাম। আহ, আমার শেষ কোশ্চেন দুটি একসাথে। একটা হচ্ছে যে আপনার কি মনে হয়, আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে যে গুপ্তরা রয়েছে বা বিশেষ রাজনৈতিক শক্তিগুলোর এক ধরনের ফাঁদে ফেলানোর চেষ্টা বিএনপিকে, শুধুমাত্র এই জায়গায় বিষয়টি সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে? তুরস্ক, পাকিস্তান যে একটি রেখার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গত 2024 5ই আগস্ট পর থেকে তাদের একটি প্রভাব বলয়ের সৃষ্টি করা, সাথে যুক্তরাষ্ট্রের বিষয় তো আছেই। এটির সঙ্গে মানে ভারতের সঙ্গে পুরো বিচ্ছিন্ন করে দিয়ে তাদের কোনো খেলা থাকতে পারে কিনা? থাকতে পারে, এটা এটা আপনি উড়াই দিতে পারেন না।
বিভিন্ন রাষ্ট্রের এখনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা ব্যাপার না, তারা চেষ্টা করবে, তারা তাদের মতো করে করবে। আমরা কিন্তু মানে হাসতে হাসতে যে নিয়ে মানে আপনার গরদান ঢুকাই দিচ্ছি, এটা আমার কাছে আমার বুঝি না। আমরা এটা কেন করব? আমি বিশ্বাস করি আমি এটা নিয়ে মানে আমার কোনো লজিকই এখানে কাজ করে না, যে আমি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতের সঙ্গে মানে আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আমন্ত্রণ পেয়ে সে আমন্ত্রণকে একটা খোঁড়া অজুহাতে আমি অ্যাভয়েড করতেছি। ভাই, তাও কয়েক আলোচনার দশক টেবিলে অনেক কিছুই হয়, অনেক সমস্যার সমাধানে কিন্তু আলোচনার টেবিলে হয়, হবে কিন্তু দেখেন আলোচনার উপর হবে, ওই সচিব পর্যায়ে হবে, প্রতিমন্ত্রী পর্যায়ে হবে, হওয়ার পরে ডক্টরের দিকে যাবে, ওটা বাস্তবায়ন হইতে হইতে আরো 3 বছর 4 বছর লাগবে, অনেক কিছুই হবে। কিন্তু আপনি তো না করে পারবেন না ভাই। 2 দিন আগে দেখলাম ভারতের বাণিজ্য প্রতিনিধি দল এখানে আসছে, এটা নিয়ে এটা যা ওটা করতেছি। আমরা বিদ্যুতের ঝামেলা নদীর কাছে যাচ্ছি, তেল চাচ্ছি, পাইপলাইনে তেল দাও, মানে আমাদের মানে ইমার্জেন্সি মোমেন্টে আমরা তোদের কাছ থেকে আনি, এবং আনলে আমাদের লাভ হয়, লাভ হয় না। মনে করেন আপনি তুলা পোস্ট আমি পড়লাম, এবং সত্যি কথা বলতে কি আপনি পোস্টটা মানে লিখেছেন যেভাবে, মানে আমি একটু নিজেও একটু আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম যে আসলে মানে দেশে হচ্ছে না, এত এত পরিচ্ছন্নতা কর্মী তারা 2 মাস ধরে বেতন পাচ্ছে না, সিটি কর্পোরেশন তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, অথচ তাদের বেতনটা দিচ্ছে না। আমরা তো আমরা যদি মানে ইসলামের কথা বলি, সেখানেও তো বলা হয় যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। গরিবদেরকে তারা এভাবে করছে, এবং এটা আমরা আগেও দেখেছি। মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি অনেক আগে, আরো কয়েক মাস আগে বলেছিলেন তাদের কাছে নাকি টাকা নেই, তারা দিতে পারছে না। এর মধ্যে আবার দেখছি যে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন পে স্কেল দেওয়া হচ্ছে খুব শিগগিরই, এবং দ্বিগুণেরও বেশি। বেশি। সরকার নানাভাবে তাদের সামাজিক নিরাপত্তা বলয় বাড়াচ্ছে, নানা ধরনের কার্ড দিচ্ছে, এবং এই কার্ড বিতরণের জন্য নাকি মানে প্রায় শতাধিক কোটি টাকা ব্যয় হচ্ছে। এই বিতরণের জন্য যে নাম তালিকাভুক্তকরণ, এই জন্য টাকা খরচ হচ্ছে, এবং এই নাম তালিকাভুক্ত কে করবে এই জন্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে নতুন করে, এবং এই লোক নিয়োগ করা নিয়ে উপজেলার মানে যে প্রশাসনের যে উপজেলা নির্বাহী ইউনিয়নের যে অফিস, সে অফিস ভাঙচুর করতেছে, এবং অফিস ভাঙচুর করার কারণে তারা কিছু লোকের বিরুদ্ধে মামলা করেছে। মামলা করার অপরাধে ইউনিয়ন এবং ডিসি কে তাৎক্ষণিক বদলিও করা হচ্ছে। এখন সব মিলিয়ে হচ্ছে নাকি এটা বলেন না, এইটা যে কি, আমি সত্যিকার অর্থে মানে এত অল্প সময়ের মধ্যে কোন সরকারের এইরকম অধঃপতন আমি লক্ষ্য করি নাই আগে। আমি তো 45 বছর ধরে এগুলো করতেছি, কেমন তো এত কষ্ট লাগছে আমার যে আমরা প্রত্যেকবারই আমরা আশা করি যে ভালো কিছু হবে, বা তারেক রহমান সাহেব এসে বললেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা সব মানে কাজ করছি। এটা আমরাও খুব খুশি হলাম, ওনার পোশাক আশাকে পরিবর্তন হলো, উনি সরকারি গাড়ি সবকিছু ঠিক আছে, আমরা এটার প্রশংসাও করেছি। কিন্তু বাস্তবে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো সব দিকে যেন মেস আপ করে ফেলতেছে। এবং কালকে আমি যে পোস্টটা দেখেছি আমার এত কষ্ট পেয়েছিলাম আমি এটাতে। এখন প্রতিদিন আমি ভোরবেলায় মানে 5টা বাজার পরপরই, তখন অন্ধকার থাকে, আমি আমাদের মানে নেইবারহুডের যে আমাদের যে পাড়ায় থাকি সেখানে হাঁটতে যাই, একটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অভিজাত এলাকা একটা। যাই হোক, তো প্রতিদিন সকালবেলায় তাদের ওই পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু দিতে আসে, তাদের সাথে দেখা হয় আমার, এবং আমি আগে থেকে তাদেরকে সালাম দেই, বলি কেমন আছেন আপনারা। এতে তারা খুব খুশি হয়েছে। একদিন এক আমাকে বললো যে স্যার আমাদের তো কেউ মানুষই মনে করে না, আমাদের তো কেউ সালাম দেয় না। আমি বললাম কেন, আপনারা এত উপকার করতেছেন, আমাদের রাস্তাঘাট গুলো পরিষ্কার রাখেন। তো যাই হোক, এইসব আলাপ হবে, বেশ মানে তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তো কালকে আমি সকাল 10টার দিকে এই পাশেই একটা আমাদের একটা ছোট্ট সুপারমার্কেটের মতো আছে, হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি বাজার। তারপর দেখি যে ওরা ওই ঝাড়ুর মানে পরিচ্ছন্ন করে বেরিয়ে আসছে। তাই বললাম কি ব্যাপার, আজকে এত দেরি কেন আপনাদের? তো বললো স্যার
বলবো আপনারে, আমরা তো গত 2 মাস থেকে বেতন পাই না। তো এটা শুনে আমি দাঁড়াই গেছি। তারপরে বলে যে বেতন পাই না স্যার, আমাদের এই অবস্থা যে আমরা যেসব ঘরে থাকি, ছোটখাটো বস্তিতে ঘর, সে বাড়িওয়ালা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়ে তালা মেরে দিচ্ছে, আমাদেরকে থাকতে দিচ্ছে না। তারপরে আমরা বাজার করতে পারতেছি না, আমরা খেতে পারছি না। আমি বললাম বলেন কি, ঢাকা শহরের, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবচেয়ে বড় লোকদের জায়গা। সেখানে প্রচুর, সিটি কর্পোরেশন একটা সরকারি সংস্থা, এখানে হাজার হাজার কোটি টাকার ইয়ে হয় আমাদের কাছে, আমরা ট্যাক্স দিই তাদেরকে। তারপরে শুধু আমি না, এই উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আমার খালি বারবার করে মনে হচ্ছিল যে আচ্ছা, তারেক রহমান হয়তো না দেখতে পারে, উনি গাড়ি চালা চলে যান ইয়েতে, তার আশেপাশের লোক না যে এই মানুষগুলো বেতন পাচ্ছে না কিংবা কিছু। তো এইটা দেখে আমি এত কষ্ট পেলাম আমি, তারপরে আমি সঙ্গে সঙ্গে ওটা লিখলাম আর কি, এবং তাদের একটা ভিডিও আমি দিলাম আর কি। আমার সঙ্গে যে কথা বলছিল তারা, তাদের চেহারা যদি আপনি দেখেন না, আপনার চোখ দিয়ে পানি এসে যাবে। তো তখন আমি খালি ভাবলাম যে আল্লাহ, এই যে বারবার করে একটা সরকার, যে কোনো সরকার আসে বলে যে আমরা একটা কল্যাণ, মানব কল্যাণমুখী রাষ্ট্র গঠন করব, কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার, কত কষ্টের ব্যাপার। এই সরকার এসেই আমি, আর কোন সাংবাদিক এটা নিয়ে কোনো কিছু লেখে না। তখন ওরা তো মানুষ না, ওরা হলো সংখ্যা, নাম্বার। ঝাড়ুদার বস্তি থেকে, ওরা কি কোনো ব্যাপার নাকি? আচ্ছা, ভালো কথা। কিন্তু দেখেন সব প্রতিদিন, আজকে গত কয়েকদিন থেকে দেখছি একটা বড় খবর, সেটা হলো অতি সত্বর সরকারি কর্মজীবী চাকরিজীবীদের বেতন দ্বিগুণেরও বেশি করে, এটা অন্তর্বর্তী সরকার করে দিয়ে গেছে। তারা এসব ইয়ে করে, আমার তখনই মনে হচ্ছে যে আচ্ছা, অন্তর্বর্তী সরকার কি এটা প্রায়োরিটি ছিল ওদেরকে বেতন বাড়ানো? এটা তো তাদের প্রায়োরিটি থাকার কথা। তাদের প্রায়োরিটি থাকার কথা ছিল আইন শৃঙ্খলা ঠিক করা, দেশের অর্থনীতি ঠিক করা, একটা মোটামুটি একটা ফাংশনাল একটা স্টেট করা, কিন্তু সেদিকে তাদের কোনো নজর নাই। আর যেটা দুঃখজনক হলো, যখনই আমলারা দেখে যে আমাদের মাধ্যমে কোনো সরকার যারা থাকে, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা উপদেষ্টা, এরা যদি আমাদের মাধ্যমে কোনো অনৈতিক কাজ করে, তখন সেইটা সুযোগ নেয় তারা, নিয়ে তখন তারা নানান দাবি বলে, স্যার আপনি তো এটা করছেন, আপনি নিজের মামলা প্রত্যাহার করছেন, আপনি নিজের ভাই করে ইয়ে বানান, অমুকরে বানান, এগুলো তো আমাদেরও দেন। তো তখন তারা তাকে চেপে ধরে, আর তখন ওর থেকে আর বেরোতে পারে না। তো এখন আমার কথা হলো যে এই সরকার, তাদের তো একটা বড় ম্যান্ডেট নিয়ে, বিশাল জয় নিয়ে আসছে। তো তাদের তো প্রায়োরিটি হওয়া উচিত ছিল যে আগে আমি আমার অর্থনীতি ঠিক করবো, ইয়ে করবো, তারপরে আমি আপনাদের বেতন বাড়ানো, এগুলো আপাতত। আপনারা তো কেউ না খেয়ে নেই, আপনারা তো কেউ রাস্তায় নেই, আপনাদের তো সবকিছু ঠিক মতো চলতেছে, আর একটু কষ্ট করেন, আমরা মোটামুটি স্টেবিলাইজ করলে আমরা এগুলো দেখবো। কিন্তু সেটা না করে দেখেন, এই এক্সট্রা যে দ্বিগুণ বাড়ানো, সর্বনিম্ন 8,000 থেকে যেটা ছিল ওটা হবে 20,000, আর সর্বোচ্চ যেটা 78,000 ছিল ওটা হবে 1,60,000। বুঝলেন? এই টাকা এটা 15 লক্ষ চাকরিজীবী এবং 9 লক্ষ অবসর পেনশনভোগী যারা, তাদের, এদের জন্য খরচ হবে 1,31,000 কোটি টাকা। এটা আপনি চিন্তা, আমাদের টোটাল বাজেট হলো 9,30,000। এই 18 কোটি মানুষের দেশে আপনি এই মুষ্টিমেয় পাত্র লোককে খুশি করার জন্য, তাদের জন্য আপনি সবকিছু করতেছেন। কিন্তু আর আমাদের দেশে হতদরিদ্র যারা, তাদের সংখ্যা 4 কোটির উপরে। তো 18 কোটির মধ্যে ধরেন 25%, 30% হলো তারা। তো আপনি যদি একটা দেশের সত্যিকার অর্থে কল্যাণ চান, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন চান, তো আপনার তো তাদের দিকে ফোকাস করার দরকার। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, একটা রাষ্ট্র তো কতগুলো পরিবারের সমষ্টি আর কি। আমরা যেমন ছোট পরিবারের কাজটা কি? পরিবারের কাজটা হলো পরিবারের যে প্রধান থাকবে, যেমন আপনার বাবা মা, আমরা বাবা মা হয়েছি এখন, আমাদের সবার পরিবারের প্রধান যারা থাকবে বাবা মা, তাদের 1 নম্বর কাজ হবে যে আমার ছেলে মেয়েগুলাকে আমি ঠিক মতো খেতে পড়তে দিতে পারবো, তাদের বাসস্থানে বিয়ে করতে, এটা তো হবে। তো এখন রাষ্ট্র তো বড়, একটা বড় সমস্ত সমষ্টির এই একটা বড় পরিবার। তো তার যে অভিভাবক অর্থাৎ প্রধানমন্ত্রী, তার তো উচিত হবে সবার আগে আমার ছেলে মেয়ে, আমার পোষ্য যারা আছে তাদেরকে আমি ঠিক রেখে তারপরে আমি আমার খাবার খাবো কিংবা না খাবো। কিন্তু দেখেন এখনকার এই যে মন্ত্রী তন্ত্রীগুলো আমি দেখতেছি, যে তাদের যে চেহারা ছবি,
স্যুট টুট লাগাইয়া চলে আসে। তারপরে মানে মন্ত্রিসভার আকার আমি আপনার একটা পোস্ট দেখলাম, 60 জনের উপরে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী, এগুলো সব ইউনুসের লাইন নিছে, বুঝলেন? ওই ইউনুস এক একজনের ধরে আনতো। কিন্তু কথা হলো যে আপনি ঠিক আছে, ভালো কথা, আপনার লোক লাগবে, নেন, কিন্তু এদের টাকাটা দেবে কে? এদের টাকা কোথা থেকে আসবে? তো এদের তো ট্যাক্স পেয়ারের টাকা। তো এদের জন্য আপনার ট্যাক্স মানে তাদের কোনো অসুবিধা নাই, আপনি এই গরিব পরিচ্ছন্নতা কর্মীদের আপনি টাকা দেন। তা আপনি কি ধরনের অভিভাবক? আপনি কি ধরনের প্রধানমন্ত্রী বা পরিবারের প্রধান? এই প্রশ্নগুলো আমার মানে বারবার করতে ইচ্ছে, আমি এত কষ্ট পাচ্ছি এগুলোতে, যে কি অবস্থা। আচ্ছা, একটা কথা বলেন, এই যে আপনি বললেন জিনিসটা, এই যে মন্ত্রিসভা নিয়ে আলোচনা করলেন, মন্ত্রিসভা নিয়ে আপনার যে নতুন মন্ত্রী নিয়োগ নিয়ে, মন্ত্রীদের আচার আচরণ নিয়ে আপনার প্রশ্ন, 6 মাসের মাথায় এসে আমরা দেখলাম মন্ত্রিসভায় কিছু রদবদল, কিছু সংযোজন হলো, বিয়োজনও হলো। আমার প্রশ্ন হলো, এই যে মানে 6 মাসের মাথায় এসে যে কিছু লোককে নতুন করে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া, কারো দপ্তর পরিবর্তন করা, এবং একজনকে মানে তথ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া, এই যে পরিবর্তন, এর কোনো কারণ আপনি বুঝতে পেরেছেন যে না, কেন করা হলো? এটা আমি বলি। প্রথম কথা হলো যে আপনি কি অমুকে সরিয়ে দিচ্ছেন, কিংবা তো সরিয়ে যে দিলেন, তো তার কারণটা কি, সে কি করছে, এটা তো আমরা জানি না কিছু। আপনি বা ব্যর্থতা বা সফলতার যে মাপকাঠিটা কি, ইয়ারস্টিকটা কি, মানে ধরেন জহিরুদ্দিন সকলের কথাই বলি আমি। এটা প্রথম কথা হলো, পৃথিবীর কোনো উন্নত দেশে তথ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় নেই, আমেরিকাতে নাই, ইংল্যান্ডে নাই, কোনো জায়গায় নেই। বিকজ এটা তো সরকার। তুমি টিভি আর মানে বিএসএস বা রেডিও নিয়ন্ত্রণ করবা কেন? একটা গণতান্ত্রিক দেশে তো এগুলো দরকার তো নেই। এইটা আপনার ওই মানে কলোনিয়াল সিস্টেমে যেমন ইন্ডিয়া, পাকিস্তান, এগুলাতে আছে, ঠিক আছে। কিন্তু আমরা তো বারবার বলি যে আমরা আরো মানে আমাদের চিন্তাধারা উন্মুক্ত হবে। তো আপনি এখন জহিরুদ্দিন স্বপনের জায়গায় আমদানি রহমান পার্থকে আনবেন, এনে সে কি করবে? মানে সে এসে কি মানে তাদের এই কাজ হলো কি, যে ওই অন্যান্য যে মিডিয়া গুলো আছে, যেমন টেলিভিশন চ্যানেল বা প্রাইভেট নিউজ পেপার যেগুলো আছে, তাদের উপর আপনি খবরদারি করবেন? মানে আপনার কাজ, তথ্য মন্ত্রণালয়ের কাজটা কি? আমি তো এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম। আপনি বিটিভি কে কন্ট্রোল করবেন, যে আপনি এই তুমি, আমি মন্ত্রী, অথবা আমার যেন প্রতিদিন যেন আমার ছবি টেলিভিশনে আসে, কারণ আমি কি কি করতেছি, প্রধানমন্ত্রীর ছবি তুমি দিবা। এইটা তো গত 45-50 বছর ধরে আমরা একই সিস্টেম দেখতেছি। তো এখন আমরা কি নতুন বন্দোবস্ত কিংবা নতুন ইয়ে হবে? তো আমি তো কোনো জায়গায় কোনো পরিবর্তন দেখতেছি না। তার চেয়েও বড় কথা, আপনি যে একটা লোকরে আনলেন আবার নতুন করে, এনে তাকে কি জনগণের সামনে বলছেন যে আপনার এই হলো আপনার চেকলিস্ট, এই হলো তোমার চেকলিস্ট, এই অনুযায়ী কাজ করবো, আমরা দেখবো যে তুমি কি করছো না করছো, সেটার বেসিসে তোমার মানে পারফরমেন্স আমরা বিবেচনা। সে কথা কিন্তু কোথাও নাই, কোথাও নাই, বা আমরা জানি না, হয়তো তাদের গোপনে গোপনে তাদের কাছে। তো আমরা তো ট্যাক্স দেওয়া মানে নাগরিক, আমাদের তো এটা জানা, আমাদের টাকা তো আপনি খরচা করতেছেন এদের পিছনে, তাই না? তো এখন যদি এরা দেখতো যে মানে দেশের জনগণ যদি দেখতো যে না, আমাদের যে কষ্ট হচ্ছে, যেমন সিএনজি ড্রাইভাররা লাইনে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়েছে, এই পরিচ্ছন্ন কর্মীরা বেতন পাচ্ছে না, এরা যদি দেখতো যে আমাদের অভিভাবক যারা, অর্থাৎ প্রধানমন্ত্রী, মন্ত্রী, এরাও আমাদের মতো কষ্ট করছে, তাই না, তখন তাদের প্রতি একটা সহানুভূতি জাগে যে না এরা। কালকে আমি একটা অনুষ্ঠানে দেখলাম টিভিতে, আমির খসরু মাহমুদ অর্থমন্ত্রী, উনি চমৎকার মানে খুব স্যুট টাইট লাগাইয়া উনি ওই ঢাকা চেম্বারের একটা অনুষ্ঠানে গেছেন, যে বলতেছে যে আমাদের এখানে এই সংকট আরো চলবে, জ্বালানি সংকট, এগুলোতে আমাদের এখানে স্বৈরাচারী সরকার করে দিয়ে গেছে। আরে ভাই, স্বৈরাচারী সরকার তো 2 বছরের বেশি হইলেও চলে গেছে, এর মাঝে তো আরেকটা সরকার আসছে। তো তাদের নিয়ে কোনো কিছু বলে না, তাদের স্বৈরাচারী মানে ওই যে অন্তর্বর্তী সরকার নিয়ে এদের কোনো কথা নেই কোন। আর তারকে দেখেন, এই মোহাম্মদ ইউনূস যিনি ছিলেন, তিনি এখন সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বাংলাদেশের, কিন্তু তারে প্রধানমন্ত্রী নিয়ে তার পাশে বসাচ্ছে বঙ্গভবনের শপথ অনুষ্ঠান। তো আপনি কি মেসেজটা দিচ্ছেন? যে আপনি অন্যায় করবেন, আপনি দেশের মানে টাকা পয়সার ইচ্ছা মতো খরচা করবেন, কিন্তু আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না, আপনি মামলাটা পর্যন্ত করতে দিচ্ছেন।
তার বিরুদ্ধে মামলা হচ্ছে না। এই যে আপনি যে বললেন যে ওনাকে পাশে বসিয়ে প্রধানমন্ত্রী কি মেসেজ দিচ্ছেন, মেসেজটা তো ক্লিয়ার। মেসেজটা ক্লিয়ার হলো এই যে আপনি বললেন উনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এই যে ধারণাটা আপনার, এই ধারণাটা ভুল। এই মেসেজটা দিচ্ছেন যে হ্যাঁ। আসলে উনি সবচেয়ে প্রশংসিত ব্যক্তি, আর হ্যাঁ। আপনারা যারা মনে করছেন যে ঘৃণিত ব্যক্তি, আপনারা ভুল ভাবছেন ওনার সম্পর্কে। হ্যাঁ, সেটাই। তো এখন আমার প্রশ্ন কিন্তু খুব সিম্পল, সেটা হলো যে একটা মানে, এবং সালাউদ্দিন আহমেদ যিনি একজন আহ, প্রভাবশালী মন্ত্রী, এই মন্ত্রী, তিনি পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপক হারে মানে দুর্নীতি হয়েছে, এইটার তদন্ত হওয়া দরকার এবং দুর্নীতি দমন কমিশন এটার মানে অভিযোগগুলো তদন্ত করবে। কোনো সরা শব্দ নাই সেখানে। আচ্ছা, তার মানেটা কি? যে তুমি দুর্নীতি করো, যাই করো, তুমি যদি আমার পক্ষে আমার মানে আমার ক্ষমতায় আসার ক্ষেত্রে যদি তুমি কোনো অবদান রেখে থাকো, তোমার সবকিছু মা। তো এই ধরনের মেসেজ যদি আপনি দেশের জনগণকে দেন, সেই দেশে আইন শৃঙ্খলা কিভাবে থাকবে? আর পরশুদিন আমি আর একটা পোস্ট দিয়েছি যে শপথের দিনে বিশাল বিশাল হেডলাইন দিয়ে শপথ দিয়েছে, সেই দিনই 4টা-5টা নিউজ, যেমন ওই যে আপনি যেটা বললেন যে ডিসি ইউএনওকে প্রত্যাহার, যে সেখানে ওই বিএনপির লোকজনরা যে হয়তো তাদের বিরুদ্ধে মামলা করতে গেছিল, তারা হামলা করছে, সঙ্গে সঙ্গে প্রত্যাহার। আচ্ছা, তার মানে কি? আপনি গুন্ডামি করবেন, গুন্ডা পান্ডা হবেন, ইয়ে করবেন, কিন্তু আপনি দলের লোক হলে আপনার আপনার পক্ষে আমরা থাকবো, সরকার থাকবে এবং যারা কর্মকর্তা আছে তাদেরকে আমরা প্রত্যাহার করে নিব। এই যে আপনি এটা করে কি মেসেজটা দিচ্ছেন? ঢাকা মেডিকেল কলেজের একজন সিনিয়র প্রফেসর, তার কাছে $15,000 চাঁদা চেয়েছে, তাকে দেয় নাই, না দিয়ে তাকে যে পিটাইয়া মানে আহত করছে। একই দিনের খবর, 4টা মানে প্রথম আলো, ইত্তেফাকে দেখলাম। আচ্ছা, তারপর আরেকজন চাঁদাবাজ সন্ত্রাসী ফারহান না কি নাম, প্রকাশ্যে হুমকি দিচ্ছে জামিন থেকে বের হওয়ার পরে যে এইবার তোমার আমি দেখে নিই। তো এই যে জিনিসগুলা হচ্ছে, তার কারণ দেশে যখন আইনের শাসন না থাকে, যখন ক্ষমতাবানদের কেউ স্পর্শ করতে পারে না হাজার অন্যায় করলেও, তখন এইটার ইম্প্যাক্ট সারা দেশে ছড়িয়ে পড়ে। আচ্ছা দেখেন, আরেকটা কথা বলছে, তো আমির খসরু মাহমুদ এই কথাটা বললো যে আমাদের কিছু করার নাই, এটা সেটা, কিন্তু ওই যে বললাম, কিন্তু তার যে বক্তব্য, তার বক্তব্য যেভাবে দিচ্ছেন, ওনার চেহারা সুরত অন্যরকম হয়ে গেছে এখন ক্ষমতায় আসার পর। তখন এই যে মানুষগুলা, যারা সাধারণ মানুষ যে এত কষ্ট করতেছে, তারা কি বুঝবে যে এরা আমাদের লোক, এদেরকে আমরা ভোট দিয়ে বানাইছি? এদের চেহারা বা পোশাক আশাক তো সেটা বলেন। আরেকটা দেখেন, যে মন্ত্রী বাড়াচ্ছে একের পর এক মন্ত্রী, আচ্ছা ভালো কথা, পররাষ্ট্র মন্ত্রণালয় এখন একজন মন্ত্রী, 2জন প্রতিমন্ত্রী। তো একজন জিজ্ঞেস করতেছে সালাউদ্দিন আহমেদকে যে এ এতগুলো, তো তার উত্তরে দেখেন মানে এই কোন লেভেলের লেখাপড়া নেয় এরা মন্ত্রী হয়েছে। তার উত্তর দিচ্ছে যে আমেরিকা তো এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমেরিকা আমরা কি এক জিনিস? তারপরেও দেখেন সে বলতেছে আমেরিকাতে সেক্রেটারি অফ স্টেট আছে, ডেপুটি সেক্রেটারি অফ স্টেট আছে, আন্ডার সেক্রেটারি অফ স্টেট। এই লোকটা জানেও না যে সেক্রেটারি আর ডেপুটি সেক্রেটারি হলো পলিটিক্যাল পোস্ট, মানে যে দল আসে তাদের লোকজন, আর আন্ডার সেক্রেটারি অফ স্টেট সে হলো ফরেন সেক্রেটারি ওদের, মানে এটা হলো আমলার পোস্ট। তো এই লোকটা, এই সালাউদ্দিন নামে, তার আমি একটা শিক্ষিত লোক মনে করতাম, সে তো জানেও না, সে বলে দিল যে ওখানে কি সেক্রেটারি অফ স্টেট আছে, আন্ডার সেক্রেটারি অফ স্টেট যে একটা মানে ব্যুরোক্রেটিক পজিশন, সে জানে না, সে বলে দিল। এখানে একটা কথা, উনি যে যুক্তরাষ্ট্রের উদাহরণ টানছেন, তো এটা যে এখন তো খুব সহজ, মানুষ তো গুগল করলেই জানতে পারবে যে যুক্তরাষ্ট্রের ইন্টারনেটে গেলে ফোনেরও দরকার নেই, আপনি গুগল সার্চ করলেই তো পাবেন। আমি তো বললাম গুগল সার্চ করে জানতে পারবে যে যুক্তরাষ্ট্রের উদাহরণ যে আপনি দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের মন্ত্রী কয়জন? মাত্র 15 জন। এক্স্যাক্টলি, সেটাই। আর সেখানে কি তথ্য মন্ত্রণালয় আছে? সেখানে তো ইনফরমেশন মিনিস্ট্রি নাই তো। আচ্ছা, আমরা আমাদের কূটনৈতিক আলোচনায় যাই। এই সর্বশেষ যে ঘটনাটা ঘটলো, যে ভারতের সঙ্গে, মানে ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটা বিব্রতকর পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এবং যতটুকু বোঝা গেছে যে বোধহয় আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন না, এটা মোটামুটি স্পষ্ট এখন। কারণ ওদের যে প্রিপারেশন গুলি ছিল, সেই প্রিপারেশন গুলো এখন তারা বন্ধ করে দিচ্ছে।
এরকম শুনেছি, যতটুকু বুঝলাম ভারতের পত্রপত্রিকাগুলো পড়ে। এই যে সফরে যাওয়া না যাওয়া নিয়ে নানা ধরনের শর্ত আরোপ করা, কথা বলা, না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া অথবা যা কিছু হচ্ছে, যেটা আমাদের জন্য এটা কি মানে আপনার সুবিধা আনতে পারে? না, এটা তো প্রথম কথা হলো বাস্তবতা হলো এই, আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, লিখেছিও কতবার, যে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানে আমাদের যে বর্ডার, সেই বর্ডারের তিন দিকেই তারা বড় দেশ, বড় ইকোনমি, বড় মিলিটারি পাওয়ার। এখন ধরেন, আমি ধরে নিচ্ছি যে না, আমি, হ্যাঁ, ইন্ডিয়া আমাদের সঙ্গে অনেক মানে আচরণ ভালো করেনি, যার কারণে বাংলাদেশের অধিকাংশ জনগণ এখন এই ভারত বিরোধিতা শুরু করলে তারা ভালো ভালো লাগে। এবং এটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, আমাদের তিস্তার পানি দেয় নাই, গঙ্গা ইয়ে নিয়ে নানান রকমের বর্ডার কিলিং হচ্ছে, এগুলো তো হওয়ার হামেশা হচ্ছে। তো ফলে ইন্ডিয়ার যে জিনিসটা উচিত ছিল যে তারা এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে আমাদের আস্থা অর্জন করা, সেটা তারা করেনি। সেটা করেনি আমার ব্যক্তিগত ধারণা। আমি তাদের সাথে আলাপ তাদের হাই লেভেলে কথাবার্তা বলে বা তাদের সাথে মিটিং করে আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে তাদের কাছে কোনো প্রায়োরিটি না। হ্যাঁ, মানে পাকিস্তানকে যত গুরুত্ব তারা দেয়, তারা বাংলাদেশকে অতটুকু দেয় না। তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে ধরেন বাংলাদেশ বললো যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক থাকবে না, তোমরা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছো। তাতে ইন্ডিয়ার কি আসে যায়? ইন্ডিয়ার এক্সপোর্ট হলো এখানে অ্যাবাউট 12 থেকে 14-15 বিলিয়ন ডলার, আর আমরা এক্সপোর্ট করি $1 বিলিয়ন। আমরা এখন ইন্ডিয়ার 1 বিলিয়ন, ইন্ডিয়ার যে বিশাল ইকোনমি, সেখানে $1 বিলিয়ন তো কোনো ব্যাপার না, ওটা তারা বুঝবেও না, জানবেও না। এখন আমাদের কিন্তু দেখেন, আমাদের প্রতিটা জিনিসে আমাদের ইন্ডিয়ার উপরে নির্ভর। কাঁচামরিচের দাম বাড়ছে, এই জলদি করে এলসি খুলে ইন্ডিয়া থেকে কাঁচামরিচের দাম কমাও। ডিমের দাম বাড়ছে, ইন্ডিয়া থেকে দেবো। পেঁয়াজের দাম বাড়ছে, ইন্ডিয়া থেকে। আর এই যে পাইপ লাইনে গ্যাস বা তেল, এগুলো তো আছে। তো তাদের উপর আমরা যতটা নির্ভরশীল, ওরা তো আমাদের উপর এতটা নির্ভরশীল না। তো সেই জন্য তাদের যেটা উচিত ছিল, মানে আমাদের যেটা উচিত ছিল, এটা খুব ডিপ্লোম্যাটিক্যালি আরো ইয়ে করে এইভাবে প্রকাশ্যে, মানে খুব যুদ্ধংদেহী একটা মনোভাব নিয়ে তাদের সাথে, এখন যেটা বললাম, তারাও না, আমি দেখলাম ওরা বলছে যে তুমি এই মাসে তাদের যে স্কেডিউল, সেই অনুযায়ী যদি তুমি আসো, আর নাহলে আমাদের কিছু করার। তখন তোরা আমাদের প্রধানমন্ত্রী বিজয়। আরেকটা জিনিস দেখেন, তারেক রহমান একজন মানে ফেরারি আসামি ছিল, উনি লন্ডনে ছিলেন শেখ হাসিনার আমলে। ওই গ্রেনেড হত্যা মামলার তার কারাদণ্ড হয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড। আচ্ছা, এখন শেখ হাসিনা কি বা সেই সরকার, আমার তো মনে পড়ে না, আপনার মনে পড়তে পারে, তারা কি ইংল্যান্ডকে বলছিল যে তোমরা যদি ওকে ফেরত না দাও তাহলে আর তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বা আমরা তোমাদের সাথে, এটা কি বলছিল? আমি তো শুনি নাই কোনো সময়। আমি শুনি। আচ্ছা, তার কারণটা কি? এইটা আমি এই জন্য কথাটা বললাম যে তুমি যে এখন এই হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে এই সমস্ত ইয়ে করতেছো, হাসিনা ঠিক আছে মানে দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক রহমান তো দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, তাই না? তো এই জিনিসগুলো তখন, এগুলো তো ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি যে বললেন যে আমরা আবার ইংরেজিতে কি লেখছে কি আউটরেজ, তারপরে অ্যাফ্রন্ট, এগুলো আমি এত ইংরেজি বুঝিও না, জানিও না। যাই হোক, তো দেখলাম যে সাংঘাতিক ব্যাপার, এটা নিয়ে আবার এখানকার টক শোওয়ালারা মানে মানে ফাটায় ফেলতেছে যে এইবার একটা মানে পররাষ্ট্রমন্ত্রী আমরা পাইছি, হ্যাঁ, দেখো কি ভাষায় কথা বলে। কিন্তু এটা রিপারকাশন খুব ভালো হবে না, এটা দেখতে পাবেন আপনি আগামী 2-3 মাসের মধ্যেই দেখবেন এটার অবস্থা কি হয়। তো সেই জন্য আমি মানে মানে আমাদের কথা তো আর কোনো কিছু আসে যায় না, তাদের সরকারে অনেক বড় বড় লোকজন আছে। মানে আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতা যেটা বলি বা সাধারণ জ্ঞানে বলি, যে এই মানে যুদ্ধংদেহী মনোভাব না নিয়ে খুব ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে বলা যে ভাই তোমরা যদি এই জিনিসগুলো না করো তাহলে আমাদের পক্ষে, আমাদের জনগণ তো খেপে যায়। ফলে অ্যাটলিস্ট তাদেরকে আমরা যাতে শান্ত রাখতে পারি, আমাদের কিছু একটা দেখাইতে হবে তাদেরকে যে না, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো চাচ্ছি, যার জন্য ইন্ডিয়া এই জিনিসগুলো করতেছে। তো সেটা আপনি করতেছেন, তো এখন এটার খেসারত আপনাকে দিতে হবে। এবং যেটা আমি বললাম, ইতিমধ্যে দেখেন সর্বত্র বাংলাদেশের চাঁদাবাজি যে হারে বাড়ছে, মহামারীর আকারে, খুন রাহাজানি, মানে আমি যে বুঝতে পারছি না যে গভর্নমেন্ট কি করে এগুলা হ্যান্ডেল করবে।
তারপরে ইকোনমিক মানে অর্থনৈতিক অবস্থা এত খারাপ হচ্ছে দিন দিন যে এগুলো কেমন করে সামাল দেবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমরা তো অবজার্ভ করবো। জি, অনেক ধন্যবাদ জনাব আরশাদ মাহমুদ। আমরা আসলে অনেকগুলো বিষয় আলোপ করলাম, হয়তো আরো কিছু করতে পারতাম, কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা নিয়ে আমরা আসলে মানে কেবল হতাশই হচ্ছি, আমরা ইতিবাচক কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো মানে এটা কেন হচ্ছে, যে কথাটা আপনি একদম শুরুতে বললেন যে মাত্র 6 মাস হয়েছে একটা সরকারের, এই 6 মাসের একটা সরকারের নিয়ে এতটা হতাশ হওয়ার মতো বাস্তবতা কিভাবে তৈরি হলো, এটা আমাদের কাছে বোঝা আসলে কঠিন। এবং এর জন্য কি আমাদের পূর্ববর্তী স্বৈরাচারী সরকার দায়ী বলে তারা যেভাবে প্রচার করছেন, সেটাও কি জনগণ নিচ্ছে? আমি ওই দিন দেখলাম যে আমাদের একজন উপদেষ্টা উনি বললেন যে এই যে জ্বালানি সংকট, এর জন্য কোনোভাবে বিএনপি সরকারকে দায়ী করা যায় না, এর জন্য আগের সরকারকে দায়ী করতে হবে। তো আমরা তো দায়ী করে তো আমাদের কোনো লাভ নাই। আপনি দায়ী করলেন, ঠিক আছে, মানলাম, তাতে আমার বিদ্যুতের সংকটের কি হবে? এক্স্যাক্টলি, মানুষ তো সাপোর্ট করতেছে না। আর না, ওই উপদেষ্টা জাহেদুর রহমান সে আবার বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রী 20 ঘন্টা করে কাজ করতে, তাতে আমার কি, উনি 100 টাকা লাঞ্চ খান, তাতে আমাদের যে ঝাড়ু হয়েছে, কারণ এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচনে আবার 70 ধারার প্রয়োগ ছিল। 70 ধারার প্রয়োগ থাকার মানে এখানে অনেকটা প্রকাশ্যে নির্বাচন, কে কাকে ভোট দিল সেটাও জানা গেল। যে ভোটে প্রকাশ্য হয় সেটা নির্বাচন কিভাবে হয়, সে এটা নিয়েও আবার একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রশ্ন করেছেন এবং উনি নির্বাচনে অংশই নেন, ভোট দিতে যাননি। তারপর আমরা একজন খুবই মানে সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি আমার প্রথম উনি একটা শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেছেন। 4 জন নতুন মন্ত্রী পেয়েছি আমরা, একজন মন্ত্রীর প্রমোশন হয়েছে। তো অনেক কিছু আমরা দেখলাম। আমি এটা নিয়ে একটু অপসের কথা বলছি যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, এবং 4 জন নতুন মন্ত্রী নিয়োগ করা, এবং কেন তাদের নিয়োগ করা হলো, এত বড় মন্ত্রিসভা আমাদের দরকার আছে কিনা, কি মনে করেন আপনি? মানে আপনার দল কি মনে করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে মানে মানে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বাদে মন্ত্রণালয় পরিবর্তন, কোনো মন্ত্রীর পদোন্নতি, কোনো নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে, এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে, মানে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে, এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায়, তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি, সেরকম দিকে এগোচ্ছে। জি, এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে আরো বেশি বেশি হতো, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে আলোচনাটা, উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে, না গেলে কি হবে।
আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানাপোড়েন কোন পর্যায়ে পৌঁছবে এসবই আপনি জানেন, আমার নতুন করার কোনো দরকার নেই। আপনি নিজে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক? কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্সের সাইড লাইনে হতে হবে? সো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোনো কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিকভাবে এবং নৈতিকভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনী প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো, এবং এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দুটো শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতে ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যর সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত খেলতামাশার ভিতরে দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে। চীনের সাথে এটার কোনোভাবে মেলানো সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোশের কথা চিন্তা করেন, পিনোশোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোশোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি গিয়েছেন, এটার সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না, এখন আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত।
তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে, আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন, এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, মানে দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয়ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো, আমাদের কোনো ডেটোরেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা না হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না। বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়, এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগাদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তা তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকায় আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা। সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি। কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে, তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে নেওয়া হচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন, একজন ব্যক্তি জুয়ারি যদি তার জুয়া খেলার জন্য পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো
ব্যক্তিগত কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়, এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে, ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোনো খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোনো দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোনো পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে, স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটা বিষয়, এবং যে কোনো মূল্যে এই সফর হওয়া উচিত, আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি তো একেবারেই শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। আমি খুবই দুঃখিত, এবং আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে। এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবারে একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন, এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে উনি কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেন, এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো দুজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তারা নাকি নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর থেকে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে? এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এ ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত, যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে? আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্যই করা হচ্ছে। আপনি দেখুন, আমি ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন, এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই, এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে, এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারে বলেছি, যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তো এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিকভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম, কেউ জানলো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে
অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই। শুধু সিআইএ আর ইয়া বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন, এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না, তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এই ধরনের কোনো আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য যে জেনারেল ওয়াকারের যদি আপনার ইয়ে না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে, যে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন এবং তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার কোনো আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন বলেন ইউএসএ